আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি। সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না কোরবানির পশুর চামড়া, সিন্ডিকেটের অভিযোগ মৌসুমী ব্যাপারীদের, নানা অজুহাত ব্যবসায়ীদের। 400-300 টাকা, 2-2.5 লাখ টাকা দামের গরুর চামড়া এই দেশ হলে সিন্ডিকেটে ভরা। 500 টাকা 350 টাকা এইভাবে বলে, নাহলে এখানে এইভাবে দাম হইলে কিভাবে চলবে? ঈদের দিনে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল 5 জনের। পটুয়াখালী ও দিনাজপুরে মারা গেছেন আরও 4 জন। দেশে হাম এবং উপসর্গে আরো 5 জনের মৃত্যু। অসুস্থ সন্তান নিয়ে হাসপাতালে ঈদ, অনেকের আক্রান্ত ও মৃত্যু কমে এসেছে, দাবি স্বাস্থ্যমন্ত্রীর। দুইটা যমক বাচ্চা বাড়িতে ওরা থুয়েছে, ওরাও অসুস্থ, ওরা অন্য ধরনের রোগ, এটা এক ধরনের। বাসা অসুস্থ দেখতে এই জন্য আমরা সবাই বাড়িতে যাইতে পারতেছি না। আমাদের হাতে পর্যাপ্ত টিকা রয়েছে এবং টিকা আমরা ক্যাম্পেইন শেষ করি 21 তারিখ থেকে রুটিন ওয়ার্ক আবার চলছে টিকাদান। প্রত্যেকটা বাচ্চাকে ডেকে ডেকে আমরা টিকা দেবো। কোরবানির মাংস ভাগাভাগি নিয়ে ফরিদপুরের ভাঙ্গায় দুপক্ষের সংঘর্ষ, আহত অন্তত 35 জন। ঝালকাঠিতে একই পরিবারের 3 জনকে কুপিয়ে জখম। ঈদ মোবারক। আমন্ত্রণ জানাচ্ছি বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, ত্যাগ এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদগাহ, মসজিদ, ময়দানে নামাজে অংশ নেন মুসল্লিরা। দেশের অন্যতম বৃহৎ 2টি জামাত হয় কিশোরগঞ্জের শোলাকিয়া ও দিনাজপুরের গৌড়ের শহীদ মাঠে। নামাজ শেষে মুসল্লিরা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দেন। ঝুম বৃষ্টি উপেক্ষা করে শোলাকিয়া মাঠে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। এতে স্থানীয়দের পাশাপাশি অংশ নেন দূর দূরান্ত থেকে আসা মুসল্লিরা। ইমামতি করেন মাওলানা আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। শোলাকিয়ায় 199তম জামাতে অংশ নেওয়া মুসল্লিদের যাতায়াতের সুবিধার জন্য 2টি বিশেষ ট্রেন চালু করা হয়। রোজার নামাজের মধ্যে আসি, বরকি ঈদের নামাজও আসি, 3 বছর যাবত ধরে এখানে আসলাম, নামাজ পড়লাম, খুব আনন্দ পাইলাম। বিপুল সংখ্যক মুসল্লিদের অংশগ্রহণে দিনাজপুর গৌড়ের শহীদ ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। সকাল 8:30টায় শুরু হয় জামাত। নামাজ পড়ান মাওলানা মতিউর রহমান। নামাজ শেষে মুসলিম উম্মার শান্তির কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এখানে খুব ইচ্ছা ছিল একটা ঈদ করার, অনেক লাখ লাখ মানুষের সাথে ঈদ করা, তো এই ঈদ করে অনেক আনন্দিত, অনেক ভালো লাগছে। ছোট্টবেলা থেকে বাবার হাত ধরে এই দিনাজপুরের ঐতিহাসিক গৌড়ের শহীদ বড় ময়দানে আসতাম, এখনো আসছি। বাবা নাই, তারপরও ভাইরা আমরা সবাই আসি। ঠাকুরগাঁও কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজে অংশ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে কালীবাড়ি নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে কথা বলেন। সবাইকে ভেদাভেদ ভুলে দেশ ও জনগণের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকের এই দিনে বাংলাদেশের মানুষের কাছে আমাদের আবেদন যে আসুন আমরা সবাই ভেদাভেদ ভুলে গিয়ে দেশের স্বার্থে, মুসলমানদের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হই। বন্দরনগরী চট্টগ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জমিয়তুল ফালা ময়দানে সকাল 7:30টায়। অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। বয়স্কদের পাশাপাশি শিশুদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। নামাজ শেষে শুভেচ্ছা বিনিময় করেন তারা। এই ঈদ ত্যাগের ঈদ। আমরা চাই এ দেশ শান্তি সমৃদ্ধি ভরপুর হোক। প্রত্যেক বছর যেমন এভাবে এই যে আমাদের সব মুসলিম ভাই একসাথে জামাত পড়তে পারি, ভবিষ্যৎ প্রজন্মকে এই ধরনের শিক্ষা দিয়ে যাতে আমরা বিদায় নিতে পারি। রাজশাহীতে সকাল 7:30টায় ঈদের প্রধান জামাত হয় শাহ মখদুম কেন্দ্রীয় ময়দানে। এছাড়া টিকাপাড়া মহানগর ঈদগাহ ও বড় মসজিদ সংলগ্ন সাহেব বাজারে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
সকাল 7টায় খুলনার টাউন জামে মসজিদে প্রধান জামাতে পরিবার পরিজন নিয়ে নামাজে অংশ নেন মুসল্লিরা। পরে একে অপরের সাথে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। ময়মনসিংহে ঈদের প্রধান জামাত হয়েছে আঞ্জুমান ঈদগাহ ময়দানে। বৈরী আবহাওয়ার মধ্যেই নগরীর বিভিন্ন এলাকার মুসল্লিরা ঈদগাহ মাঠে নামাজ আদায় করেন। বরিশাল নগরীর হেমায়েতুদ্দিন কেন্দ্রীয় ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে পরস্পরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা। রংপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রথম জামাত অনুষ্ঠিত হয়। স্থানীয় সংসদ সদস্যের পাশাপাশি জেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ঈদের নামাজ আদায় করেন। এদিকে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধার ঈদের জামাতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আল্লাহর রহমত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এছাড়া কুমিল্লা, কক্সবাজার, নাটোর সহ দেশের অন্যান্য স্থানেও ঈদ উদযাপিত হচ্ছে। আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কুরবানি দিচ্ছেন মুসল্লিরা। তাপস সরকার, যমুনা নিউজ। কোরবানির সব আনুষ্ঠানিকতা শেষে ঈদের দিন বিকেলে পরিবার পরিজন নিয়ে ঘুরতে বেরিয়েছেন অনেকে। ঈদ বিনোদনের খবর জানাতে রাজশাহী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, ঈদ মোবারক আপনাকে। বিনোদন কেন্দ্রে ভিড় কেমন দেখছেন? মারফি, ঈদ মোবারক। বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় কিন্তু এখন রয়েছে এবং কিন্তু পরিবার পরিজন প্রিয় মানুষদের সাথে কিন্তু বিনোদন কেন্দ্রগুলোতে আসতে শুরু করেছে। এবং আমি রয়েছি রাজশাহীর টিবাদ এলাকায়। টিবাদ এলাকা রাজশাহীর খুবই সুপরিচিত একটি নাম এবং এখানকার পদ্মা নদীর যে পানির ঢেউ এবং এখানকার সবুজ প্রকৃতি সব মিলিয়ে এখানকার পরিবেশটি আসলে খুবই অসাধারণ। দূর দূরান্ত থেকে এবং রাজশাহী শহরে, রাজশাহীর বিভিন্ন উপজেলায় যাদের বসবাস তারা মূলত ঈদের দিনে এখানে আসেন পরিবার পরিজন নিয়ে। কিন্তু এবং আমি যতটুকু দেখছি বিভিন্ন বয়সী দর্শনার্থীদের পদচারণায় কিন্তু মুখরিত হয়ে উঠেছে রাজশাহীর টিবাদ, আইবাদ এবং শহীদ জিয়াউর রহমান শিশু পার্ক, বড়কুটি পদ্মাপাড়, সীমান্ত নগর, ভদ্রা শিশু পার্ক এবং রাজশাহীর যে চিড়িয়াখানা এবং এই উদ্যানসহ বেশ কিছু দর্শনার্থীরা কিন্তু আসছেন দর্শনীয় স্থানগুলোতে। এই স্থানগুলোতে আমি যতটুকু দেখতে পাচ্ছি যে বিশেষ করে বিকেলে পরিবার পরিজন নিয়ে তারা আসছেন, ঘুরছেন এবং এখানকার প্রকৃতি তারা উপভোগ করছেন। এর আগেও আমি রাজশাহীর পদ্মা গার্ডেন এবং নগরীর লালন শাহ মুক্ত মঞ্চ সেখানে কিন্তু ছিলাম। সেখানেও কিন্তু মানুষজন আসতে শুরু করেছে এবং তারা এসে পরিবার পরিজন নিয়ে কেউ সেলফি তুলছেন, কেউ নিজেদেরকে ক্যামেরাবন্দি করে নিচ্ছেন এবং এখানকার যে নির্মল বাতাস সেটি উপভোগ করছেন। যতটুকু দেখতে পাচ্ছি রাজশাহীর বিনোদন কেন্দ্রগুলোতে যেহেতু কোরবানির ঈদ, সেই কারণে ভিড় অন্য সময়ের থেকে একটু কম, তবে আগামীকালকে থেকে ভিড় কিন্তু আরও বেশি বাড়বে বলে আমরা ধারণা করছি। মারফি। তারেক, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার। এবার জানবো কোরবানির বর্জ্য পরিষ্কারের খবর। বরিশাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন। কাউসার, বরিশাল নগরীতে কোরবানির বর্জ্য পরিষ্কার অভিযান শুরু হয়েছে কিনা এবং সিটি কর্পোরেশন এই বিষয়ে কতটা তৎপর? মারফি, ময়লা আবর্জনা অপসারণ এবং যে জায়গাটিতে ময়লা আবর্জনা ছিল সেটি ধুয়ে ফেলা এবং যাতে জীবাণু না ছড়ায় এর জন্য ব্লিচিং পাউডার ছিটানো, এই সব কিছু মিলিয়েই কিন্তু বর্জ্য ব্যবস্থাপনা। এবং বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ আগেই জানিয়েছিলেন যে সুষ্ঠু পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার মধ্যে দিয়ে 6 ঘন্টার মধ্যে বরিশাল সিটি কর্পোরেশনের যে কোরবানির বর্জ্য সেটি অপসারণ করা হবে। এবং আমরা দেখেছি যে দুপুর 2টা থেকে আনুষ্ঠানিকভাবে সিটি কর্পোরেশনের কর্মীরা বর্জ্য অপসারণ শুরু করেছে এবং সিটি কর্পোরেশন জানিয়েছে 700 পরিচ্ছন্নতা কর্মী রয়েছে, 10টি ট্রাকের মাধ্যমে বর্জ্যগুলো সরিয়ে নেওয়া হচ্ছে এবং 3টি লোডার রয়েছে। লোডারের মাধ্যমে বর্জ্যগুলো সরিয়ে নেওয়ার পরে 2টি পানিবাহী গাড়ির মাধ্যমে সেই জায়গাগুলো ধুয়ে ফেলা হচ্ছে। এবং আমরা যেটা দেখেছি যে বিভিন্ন অলিগলি থেকে বা বাসাবাড়ি থেকে ছোট ছোট বক্স ভ্যানে করে এই বর্জ্যগুলো নির্দিষ্ট একটি অংশে ফেলা হচ্ছে এবং সেখান থেকেই কিন্তু সিটি কর্পোরেশনের কর্মীরা ট্রাকে করে এই বর্জ্যগুলো একেবারে সরাসরি নিয়ে যাবে নগরীর কাউনিয়া এলাকায় সিটি কর্পোরেশনের যে ডাম্পিং স্টেশন রয়েছে সেখানে। অর্থাৎ সিটি কর্পোরেশন আসলে আধুনিক কোনো ডাম্পিং স্টেশন নেই, সেখানে একটি উন্মুক্ত ভাগাড় রয়েছে এবং সেই ভাগাড়েই কিন্তু বরিশাল সিটি কর্পোরেশনের যত বর্জ্য আছে সেটি ফেলা হয় এবং এই কোরবানির বর্জ্য সেখানে ফেলা হবে। এবং সিটি কর্পোরেশন আশা প্রকাশ করেছেন যে রাত 8টার মধ্যেই তাদের যে নির্ধারিত
নির্ধারিত লক্ষ্য সেটির মধ্যেই তারা এই কোরবানির বর্জ্য অপসারণ করতে পারবেন। এরপরে আসলে দৈনন্দিন যে প্রতিদিনের যে বর্জ্য রয়েছে বাসাবাড়ির সেটি অপসারণ শুরু হবে এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু আগেই যারা কোরবানি করেছেন তাদের কাছে বস্তা সরবরাহ করা হয়েছিল যাতে তারা কোরবানির বর্জ্যগুলো সেই বস্তায় ভরে রাখতে পারেন এবং সেখানে যেখানে রক্ত থাকবে সেই রক্তগুলো ধুয়ে যাতে সেখান থেকে জীবাণু না ছড়ায় সেখানে আসলে ব্লিচিং পাউডার ছেটানোর কথা রয়েছে এবং আমরা বেশ কিছু জায়গায় দেখিয়েছি যে আসলে ব্লিচিং পাউডার ছিটিয়েছে, আবার অনেক জায়গায় দেখেছি যে রক্ত জমে আছে। তবে সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্নতা কর্মী তারা জানিয়েছেন যে তাদের যে নির্ধারিত সময় রাত 8টার মধ্যেই তারা কোরবানির যে বর্জ্য সেটি অপসারণ করতে পারবে। মারফি। কাউসার, ধন্যবাদ যুক্ত হবার জন্য। সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না গরুর চামড়া, এতে হতাশা জানিয়েছেন মৌসুমী বিক্রেতারা। দুপুরের পর থেকে খুলনা নগরীর পাওয়ার হাউস মোড় ও সংলগ্ন এলাকায় কোরবানির পশুর চামড়া নিয়ে আসতে থাকেন সংগ্রহকারীরা। তারা জানান বড় গরুর ভালো মানের চামড়া বিক্রি হচ্ছে 200 টাকা পর্যন্ত, আর মাঝারি ও ছোট আকারের গরুর চামড়া বিক্রি হচ্ছে 50 টাকা থেকে 100 টাকা পর্যন্ত। অন্যদিকে ছাগল ও ভেড়ার চামড়া কোনো মূল্য ছাড়াই সংগ্রহ করছেন ব্যাপারীরা। প্রশাসনের পক্ষ থেকে কোনো তদারকি না থাকারও অভিযোগ করেছেন মৌসুমী ব্যবসায়ীরা। নগায় নির্ধারিত দামের অর্ধেকেরও মিলেছে না জানিয়েছেন প্রান্তিক পর্যায়ের চামড়া সংগ্রহকারীরা। তাদের অভিযোগ, সিন্ডিকেট করে এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে। একই চিত্র চট্টগ্রাম, রাজশাহী, সিলেট সহ বিভিন্ন জেলায়। অন্যদিকে ব্যবসায়ীদের দাবি, ট্যানারি মালিকরা বকেয়া পরিশোধ না করা, লবণ ও পরিবহন ব্যয় বৃদ্ধি সহ নানা কারণে সরকার নির্ধারিত দামে চামড়া কিনতে পারছেন না তারা। গরুর চামড়া একটু ছোট সাইজের বড় সাইজের গুলো সব মিলে 100 টাকা করে বলতেছে, আর 100 টাকা বরাবর পরে জনতরি পর 1000 টাকা দেবে, 8টা চামড়া 1000 টাকা দেবে। আর ছাগলের চামড়া কোনো দাম নাই, এক একটা চামড়া 50 টাকা, 100 টাকা, 150 টাকা বলতেছে, অথচ 1200-1500 টাকা হওয়ার কথা। এই সিন্ডিকেট যেগুলো বাংলাদেশে চলতেছে, এগুলো যদি এখন বন্ধ করা না হয়, সামনে এই চামড়ার শিল্প আর বাংলাদেশে থাকবে না। এইসব গরু ওই খাওয়াইয়ে, মেডিসিন খাওয়াইয়ে মালদার মানে ফক্সের মতো হয়ে গেছে। আবার কোনো ছোট্ট চাকা ওইগুলো ট্রেনারি ফাটে যায় তখন 100, 150, 200 টাকা বিক্রি। আমরা যাদের টাকা দেই মানে মাল দিই তারা আমাদের সাথে ভালোভাবে টাকা পয়সার ক্লিয়ারেন্স করতে পারে না। দেখা যাচ্ছে এখান থেকে আরো 5 কোরবানির টাকাও পায়, এমনও পার্টি আছে। চামড়ার দরদামের বিষয়ে আপনাদের জানাবো আমাদের সহকর্মীদের মাধ্যমে। আমরা শুরুতে যেতে চাই সিলেটে, সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল, চামড়া বেচা বিক্রির কি অবস্থা দেখছেন এবং মৌসুমী ব্যবসায়ী ও আড়তদাররা এই বিষয়ে কি বলছেন? মারফি, দেখুন দুপুরের পর থেকে অর্থাৎ দুপুর 12টার পর থেকেই মূলত আমি যেই জায়গায় আছি সিলেটের চাঁদনীঘাট, সেখানের যে চামড়া ব্যবসায়ী বা আড়ত যেগুলো রয়েছে সেগুলোতে মৌসুমী যারা চামড়া ব্যবসায়ী তারা এখানে চামড়া নিয়ে আসতে শুরু করেছেন। তবে সিলেটে আসলে বড় যে চামড়ার এখানে যোগান হয় সেটি কিন্তু হয় মাদ্রাসা কেন্দ্রিক। যদিও এবার মাদ্রাসার যারা কর্তৃপক্ষ তারা প্রথম দিকে চামড়া না সংগ্রহের একটি ঘোষণা দিয়েছিলেন, পরবর্তীতে জেলা প্রশাসনের আশ্বাসে মূলত সেই চামড়ার সংগ্রহ তারা গতকাল থেকে আসলে সিদ্ধান্ত নিয়েছেন তারা সংগ্রহ করবেন। তবে এখানে যারা এসে বিক্রি করছেন তারা যেটি বলছেন যে প্রকৃত বা ন্যায্য যে দাম সেই দাম কিন্তু তারা পাচ্ছেন না। বিশেষ করে যেই আশ্বাসে তারা চামড়া ক্রয়ের সিদ্ধান্তে তারা আবারও সিদ্ধান্ত নিয়েছিলেন সেইটা পাচ্ছেন। আমরা একজন মাদ্রাসার কর্তৃপক্ষের একজনের সাথে কথা বলবো যিনি এখানে চামড়া নিয়ে এসেছেন। আপনি আসলে কতটি চামড়া নিয়ে আসলেন আর মূল্য কি পাচ্ছেন কিনা সরকার নির্ধারিত? জি, আসসালামু আলাইকুম। আমরা বুরহানুদ্দিন মাদ্রাসা থেকে এসেছি, ওইখানে প্রায় 350 থেকে 400 প্রায় চামড়ার কালেকশন। সরকার নির্ধারিত মূল্য আর ওই নির্ধারিত মূল্য বলতে সেই অনুযায়ী আমরা তেমনটা পাচ্ছি না। তেমনটা বলতে সরকার যে বিগত বছরের নিয়ে এবছর যে মূল্যটা দেওয়ার কথা ছিল তো প্রায় সিমিলার আছে আর কি, বাট একটু কম বেশ আছে ওইটা, মানে গত বছরের মতো এবছর। হ্যাঁ, ওইরকম মানে এবার যে অতিরিক্ত দাম পাবেন, ন্যায্য দাম পাবেন সেটি আসলে আপনাদের পাচ্ছে না? ওইরকমই না, গত বছর যে দামে আমরা বিক্রি করছি ওই বছরই 10-20 টাকা কম বেশ আমরা প্রতি চামড়া বিক্রি করছি। নিশ্চয়ই শুনছিলেন যে আসলে গত বা অন্যান্য বছর তারা যে দামে আসলে চামড়া বিক্রি করতেন এবারও ঠিক সেই দামেই আসলে তাদের চামড়া বিক্রি করতে হচ্ছে। যে অতিরিক্ত দাম বা ন্যায্য দামের কথা বলা হচ্ছিল সেটি আসলে তারা পাচ্ছে না, এই অভিযোগগুলো রয়েছে। তবে এখানে যারা মৌসুমী বিক্রেতা বা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে আসলে যেই চামড়াগুলো আসছে
একটু দেরি হয়ে যায়, ফলে তাদের অতিরিক্ত দামে সেগুলো কেনা সম্ভব হয় না, বা অতিরিক্ত দামেও তারা কিনলে সেটি আবার তারা বিক্রি করবেন। এই ধরনের একটি অভিযোগ আমরা শুনছি আর কি। লোপা। নাবিল, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। নাটোর থেকে আমাদের সঙ্গে আরেক সহকর্মী নাজমুল হাসান আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। নাজমুল, চামড়া বেচা কেনার চিত্রটা কেমন দেখতে পাচ্ছেন এবং আড়তে চামড়া আসা শুরু হয়েছে কিনা? মারফি, ইতিমধ্যে কিন্তু দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার আড়ত নাটোরের চক বৈদ্যনাথের নাটোর এবং আশপাশের জেলার কাঁচা চামড়া আসা শুরু করেছে এবং ব্যবসায়ীরা বলছেন যে কয়েকদিন পর থেকে অর্থাৎ 2 থেকে 3 দিন পর থেকে 35 থেকে 40 জেলার লবণজাত চামড়া এখানে আসবে এবং এখানে লবণজাত করে আড়তে রাখা হবে। সেই চামড়াগুলো কিন্তু ঢাকার ট্যানারি মালিকদের কাছে বিক্রি করা হবে। ইতিমধ্যে ক্রেতা বিক্রেতারা আনাগোনায় মুখরিত হয়ে উঠেছে আড়ত। বিক্রেতারা কিন্তু অভিযোগ করছেন, বিশেষ করে মৌসুমি ব্যবসায়ী যারা রয়েছেন তারা বলেছেন যে তারা চামড়ার ন্যায্য মূল্য পাচ্ছেন না। 1500 টাকা এক একটি গরুর চামড়া কিনে এনে এখানে 1200 টাকার বেশি দাম বলছেন না। ছাগলের চামড়া 20 টাকা পিস এবং বকরির চামড়া নিতেই চাচ্ছেন না, এমনটা অভিযোগ করছেন। অন্যদিকে যারা আড়তদার রয়েছেন তারা বলেছেন যে আসলে মৌসুমি ব্যবসায়ীরা ল্যাম্পি স্কিন ডিজিজ যেটা রয়েছে চামড়ায় এইসব চামড়া কিনেছেন, এর ফলে কিন্তু তারা চামড়ার ন্যায্য মূল্য পাচ্ছেন না। অপরদিকে লবণের দাম যে বেড়েছে, এই লবণের দাম বাড়ার কারণে চামড়া সংরক্ষণে বিগত বছরের তুলনায় এবার খরচটা একটু বেশি পড়বে। এছাড়া যে গরম রয়েছে, এই গরমে যদি যথাযথ সময়ে লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করা না হয় সেক্ষেত্রে চামড়া পচে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। বিগত বছরের এখানে যে বকেয়া টাকা রয়েছে অন্তত 60 কোটি টাকা, সেই টাকা পাননি। তবে এবার ব্যবসায়ীরা প্রত্যাশা করছেন যে বিগত সময়ে বকেয়া থাকলেও এবার তারা নগদে চামড়া কেনা বেচা করবেন এবং চামড়ার বাজার এখন পর্যন্ত যেমন রয়েছে এমন যদি থাকে তাহলে তারা লাভবান হবেন। সব মিলিয়ে মৌসুমি ব্যবসায়ী, আড়তদার এবং ব্যবসায়ীদের আনাগোনায় এই আড়তটি আরও সরগরম হয়ে উঠবে এবং বিগত বছরের তুলনায় চামড়ার মন্দাভাব কেটে গিয়ে তারা লাভবান হবেন, এমনটাই প্রত্যাশা করছেন আসলে এখানকার ক্রেতা বিক্রেতারা। ঈদের দিন গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল 5 জনের, আরও 25 জন আহত হয়েছেন। বেলা 11:15টার দিকে সদরের বেদগ্রাম এলাকায় ঢাকা খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় দোলা পরিবহন নামের বাসটি ঢাকা থেকে পিরোজপুরে যাচ্ছিল। পথে বেদগ্রাম এলাকায় একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে উল্টে যায় বাসটি। এতে ঘটনাস্থলে প্রাণ যায় বাসের 2 যাত্রী ও মোটরসাইকেলের 2 আরোহীর। আহত 25 জনকে উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। পরে বাসের যাত্রী এক শিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। 2 জন ইউটার্নে ছিল আর কি। ইউটার্নে থাকাতে সে তার একটু স্পিড বেশি ছিল বাসওয়ালার, আর যে বাইক ছিল সে তো রং সাইডে ফুল, সে তো রং সাইডেও সে অনেক স্পিডে, ওই স্পিডে যাওয়াতে বাসের মানে সামনাসামনি হয়ে গেছে। মোটরসাইকেল 2টা যাত্রী ছিল, একজন পড়ে জঙ্গলে স্পট ডেড এবং আরেকজন রোডের মাঝখানে সেও স্পট ডেড। পটুয়াখালীতে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 3 জন। সকালে গলাচিপা পৌরসভার সরকারি কলেজ রোড সংলগ্ন গ্রামীণ ব্যাংকের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মোটরসাইকেলের চালক তামিম হাওলাদার ও মোহাম্মদ ফয়সাল। পুলিশ জানায় মোটরসাইকেলটি দ্রুত গতিতে কালিকাপুর থেকে গলাচিপার উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় অটোরিকশাটি রাস্তা পার হয়ে বিপরীত পাশের একটি গলিতে প্রবেশের চেষ্টা করলে মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে, এতে মোটরসাইকেলের 2 আরোহী নিহত হন। এদিকে দিনাজপুরের ঘোড়াঘাটে আলাদা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 2 জন। এছাড়া নড়াইলের সড়কে প্রাণ গেছে আরও 1 জনের। দেশে হামের উপসর্গে প্রাণ গেছে আরও 5 জনের। বিভিন্ন হাসপাতালে নতুন রোগে ভর্তি হয়েছেন 877 জন। এরই মধ্যে বরিশাল শেরি বাংলা মেডিকেলে নতুন রোগে ভর্তি হয়েছেন 29 জন। এছাড়া সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের বিভিন্ন হাসপাতালে রোগীর ভিড় রয়েছে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে ভোগান্তিতে রোগী ও স্বজনরা। হাম এবং উপসর্গে মৃত্যু না থামায় উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মাঝে। আতঙ্কিত না হয়ে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ চিকিৎসকদের। মার্চের শেষ দিক থেকে সারা দেশে বাড়ে হামের প্রকোপ। 2টা বাচ্চা, 2টা যমক বাচ্চা বাড়িতে ওরা থুয়েছে, ওরাও অসুস্থ, ওরা অন্য ধরনের রোগ, এটা এক ধরনের।
এখানে ওইটা বাড়িতে রেখে আসছি, এখানে আনছি। তো আমাদের তো আর ঈদ নাই এখন। বাচ্চা মোটামুটি সুস্থ আছে, এই হিসাবে ইনশাল্লাহ ভালো আছে। ঈদ না করতে পারলো, বাচ্চা তো সুস্থ আছে। বাসা অসুস্থ দেখতে এই জন্য আমরা সবাই বাড়িতে যাইতে পারতেছি না, বাসা সুস্থ নাই। দেশে হামে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমে এসেছে, এমনটা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। সকালে নরসিংদীর মনোহরদী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঈদের নামাজ আদায় করেন তিনি। পরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার যদি হাম পরিস্থিতি ম্যানেজ করতে না পারত তাহলে হাজার হাজার শিশু মৃত্যু হতো। প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা হবে বলেও জানান মন্ত্রী। রাজধানীর ৮ দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু প্রসঙ্গে তিনি বলেন, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত কমিটিকে ৭২ ঘন্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। হামকে যদি আমরা ম্যানেজ না করতে পারতাম তো হাজার হাজার শিশু মৃত্যু হয়ে যেত। আমরা 2 কোটির উপরে বাচ্চাকে আমরা টিকা দিয়েছি, আমাদের হাতে পর্যাপ্ত টিকা রয়েছে এবং টিকা আমরা ক্যাম্পেইন শেষ করিনি। 21 তারিখ থেকে রুটিন ওয়ার্ক আবার চলছে টিকাদান। প্রত্যেকটা বাচ্চাকে ডেকে ডেকে আমরা টিকা দেবো। আল্লাহর রহমতে গতকালই তো হাজারের নিচে এসে পড়েছে, মৃত্যুর সংখ্যা কমে এসেছে। মৌলভীবাজারের কমলগঞ্জে 2 মাস ধরে বন্ধ ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল। এতে চিকিৎসা সংকটে লক্ষাধিক শ্রমিক ও তাদের পরিবার। অভিযোগ, চিকিৎসার অভাবে এরই মধ্যে মৃত্যু হয়েছে কয়েকজন রোগীর। দ্রুত হাসপাতালের সেবা সহ সব ধরনের কার্যক্রম চালুর দাবি চা শ্রমিক গোষ্ঠীর। মৌলভীবাজারের কমলগঞ্জের ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল। ডানকান ব্রাদার্সের 15টি চা বাগান শ্রমিকদের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসাস্থল। চলতি বছরের ২৬ মার্চ শমশেরনগর চা বাগানে অবস্থিত এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৩ বছর বয়সী এক কিশোরী মারা যায়। এ ঘটনায় হাসপাতালটিতে হামলা ও ভাঙচুর করে নিহতের স্বজনরা। এরপরেই নিরাপত্তাহীনতার কথা জানিয়ে হাসপাতাল ত্যাগ করেন দায়িত্বরত চিকিৎসক ও কর্মচারীরা। এতে পুরোপুরি বন্ধ হয়ে যায় সকল কার্যক্রম। এই পর্যন্ত অনেক, কিন্তু ৫-৬ জন বেশি রোগ মানুষ মারা গেছে। হয়তো এরা মারা যেত, কিন্তু একটা সুযোগ ছিল যে চিকিৎসা নিয়ে মরলে একটা সান্ত্বনা থাকতো। এই হাসপাতাল বন্ধ থাকাতে যে কি পেরেশানি আমরা পড়তেছি এই সাধারণ শ্রমিকদেরকে নিয়ে। এখানে তো আমরা কাজ করতে করতে ওষুধ পড়ে গেলে আমরা একটা ভরসা ছিল, ওষুধ পানি পাইতেছিলাম, সুস্থ হইতাম। বন্ধ থাকার কারণে এই রুগীগুলো এখন হঠাৎ করে কাটলো, একটা সেলাই করা লাগবে, ব্যান্ডেজ করা লাগবে, এই যাবে কই? এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কথা না বললেও উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। দ্রুত সময়ের মধ্যে হাসপাতালটি চালুর আশ্বাস দিলেন তিনি। ক্যামেলিয়া কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, তারা এখানে একটা উচ্চ পর্যায়ের টিম পাঠিয়েছিল, যারা এখানে তদন্ত করে পরিদর্শন করে তাদের রিপোর্ট নিয়ে গেছে। শীঘ্রই আমরা রিপোর্ট পাবো এবং আশা করি আমরা কোনো একটা ভালো পজিটিভ রেজাল্ট পাবো। 90-এর দশকে প্রতিষ্ঠিত এই হাসপাতালটি চা শ্রমিক, তাদের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের প্রধান চিকিৎসা কেন্দ্র। যা চালু না হলে বড় ধরনের চিকিৎসা সংকটে পড়বে লক্ষাধিক মানুষ। সাইফ আহমেদ, যমুনা নিউজ। কোরবানির মাংস ভাগাভাগি নিয়ে ফরিদপুরের ভাঙ্গায় দুপক্ষের সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছেন। সকালে ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের পূর্ব আরুয়াকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, কোরবানির মাংস ভাগাভাগি নিয়ে গ্রামের দুপক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। এক পক্ষের নেতৃত্ব দেন আবু বকর মুন্সি এবং অন্য পক্ষের নেতৃত্বে ছিলেন কামরুজ্জামান সম্রাট। এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে নারী পুরুষ সহ অন্তত ৩৫ জন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঝালকাঠিতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। সকালে সদর উপজেলার বিন্নাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আহতরা হলেন হেলাল খান, তার ছেলে সোহেল খান ও রানা খান। স্থানীয়রা জানায়, হেলাল খানের ছেলে বাবু খানের জমির কলাগাছ ও কাটা তারের বেড়া কেটে ফেলা হচ্ছে, এমন খবরে ঘটনাস্থলে যায় বাবা ও 2 ছেলে। এমন সময় প্রতিপক্ষ সোহাগ মীর
ছেলে তুষার মীর ও মেয়ে তিশা আক্তার মিলে দেশীয় অস্ত্র দিয়ে বাবা ও 2 ছেলেকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ। নাটোরের উত্তরা গণভবনে ডাবল ডায়াল ঘড়ি এক নীরব ঐতিহ্য। শহরের উত্তরে অবস্থিত প্রাচীন স্থাপত্যকার এক অপরূপ নিদর্শন উত্তরা গণভবন। প্রাসাদে প্রবেশের আগে চোখে পড়ে দৃষ্টিনন্দন বিশাল সিংহদুয়ার, আর তার উপরে স্থাপন করা হয়েছে এক ঐতিহাসিক ডাবল ডায়াল ঘড়ি, যা প্রায় 200 বছর ধরে নির্ঘুম সময়ের ঘণ্টা ধ্বনি বাজিয়ে যাচ্ছে। ইতিহাস, ঐতিহ্য আর প্রাচীন স্থাপত্যশৈলীর নিদর্শন নাটোরের দীঘাপতিয়া রাজপ্রাসাদ, যা বর্তমানে উত্তরা গণভবন নামে পরিচিত। নান্দনিক সৌন্দর্য আর রাজকীয় আভিজাত্যে ঘেরা স্থাপনাটি দেশি বিদেশি পর্যটকদের সবসময়ই মুগ্ধ করে। তবে সবকিছুর মাঝেও এখানকার প্রধান ফটকে থাকা বিশাল ডবল ডায়াল ঘড়িটি যেন এক বিস্ময়। বিদ্যুৎ বা ব্যাটারির সাহায্য ছাড়াই শত বছর ধরে নির্ভুল সময় দিয়ে যাচ্ছে ঘড়িটি। 1734 সালে 42 একর জমির উপর এই রাজপ্রাসাদটি প্রতিষ্ঠা করেন রাজা দয়ারাম রায়। ধারণা করা হয় 1907 সালের দিকে ইতালির ফ্লোরেন্স থেকে আনা এই ঘড়িটি প্রধান ফটকে স্থাপন করা হয়। আমাদের ঐতিহ্য বহন করে আসতেছে। এটা প্রায় 200 বছর ধরে ব্যাটারি কোনো চার্জ ছাড়াই চলমান রয়েছে। একটা অবাক করার বিষয় হচ্ছে এটাতে কোনো ব্যাটারি বা কোনো ইলেকট্রিক লাইন নাই। এটা সেই রাজার আমলের ওই 200 বছর থেকেই প্রচলিত আছে বা রানিং আছে এখনো ঘড়ি। 1907 সালে ইটালির ফ্লোরেন্স থেকে রাজা প্রমোদনাথ রায়বাহাদুর এই ঘড়িটি আমদানি করেন। এই ঘড়ির চালিকা শক্তি সম্পূর্ণ ভিন্ন। এটি চলে মধ্যাকর্ষণ শক্তিতে। ঘড়িটির মেকানিক্যাল সিস্টেমে 2টি চাবি দেওয়ার ব্যবস্থা রয়েছে। একটি সময় ঠিক রাখে, অন্যটি ঘন্টা বাজানোর কাজ করে। কোনো ব্যাটারি নাই, কোনো বৈদ্যুতিক লাইন নাই। এটা দুই পাশে দুটো ওয়েট আছে, একটা হচ্ছে 8 মণ, একটা হচ্ছে 5 মণ। এই ওয়েটের মাধ্যমেই এই ঘড়িটা চলে। প্রতি 1 ঘন্টা পর পর যখন ভারী ধাতব ঘন্টার শব্দ পুরো এলাকা কেঁপে ওঠে, তখন যেন ফিরে পাওয়া যায় সেই রাজকীয় আমেজ। 2 দিক থেকে সময় দেখা যায় এমন ডবল ডায়ালের ঘড়িটি যেন এক জীবন্ত ইতিহাস। প্রতি ঘন্টায় ঘণ্টাধ্বনি দিয়ে আজও জানান দিচ্ছে সেই রাজাদের আমল থেকে। রাজাদের আমলে যারা আশেপাশে বসবাস করতো এই রাজবাড়ির, তারা এই ঘণ্টাধ্বনি শুনেই তাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করতো। স্থানীয় প্রশাসন জানিয়েছে, প্রত্নতাত্ত্বিক এই নিদর্শনটি সংরক্ষণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এটি সম্পূর্ণ মেকানিক্যাল, এটিতে কোনো ব্যাটারিরও প্রয়োজন হয় না এবং আমাদের পর্যটকদের কাছে এটি অত্যন্ত আকর্ষণীয় একটি ঘড়ি। এই ঘড়ি দেখার জন্য পর্যটকরা দূর দূরান্ত থেকে এখানে প্রতিদিন ছুটে আসে। লোকমুখে 200 বছরের পুরনো বলা হলেও মেকানিজম বিশ্লেষণ করলে এই ঘড়ির বয়স দাঁড়ায় 118 থেকে 129 বছর। লন্ডনের বিগ বেনের প্রযুক্তির সাথে মিল থাকা ঘড়িটি আজও নাটোরের ঐতিহ্যের ধারক হয়ে সগৌরবে দাঁড়িয়ে আছে। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর।